আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের নবমতম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায় থেকে আজকে তোমাদেরকে এটি আমরা পঞ্চম ক্লাস, আজকে এই পঞ্চম ক্লাসটি নেব। আর আমরা সাধারণত দুইটি ক্লাসে তোমাদেরকে থিওরি পড়িয়েছিলাম এবং অলরেডি দুইটি ক্লাসে আমরা ম্যাথ করেছি। আজকে আমরা লাস্ট স্টেপের ম্যাথ অর্থাৎ সর্বশেষের পোর্টফোলিওর ক্ষেত্রে যে সকল ম্যাথগুলো আমাদের কাজে লাগে আমরা সেই সকল ম্যাথ সম্পর্কে আজকে তোমাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে আগে বলেছি যে আমাদের এই নবমতম অধ্যায় অর্থাৎ এই বিষয়টি বা এই সাবজেক্টটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বিশেষ করে এই অধ্যায়টি এই সাবজেক্টের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি, কারণ এই সাবজেক্টের বা এই টপিক্সের অঙ্কগুলো খুবই সহজ থাকে এবং সহজেই প্রশ্নগুলো কমন ফলানো যায় এবং কোনো কঠিন প্রশ্ন থাকে না বা প্রশ্নগুলো ক্রিটিক্যাল থাকে না। যার কারণে তোমরা যদি সহজে ইচ্ছা করো তাহলে দেখা যাচ্ছে যে তোমরা এই অধ্যায়ের এই প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবে এবং যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব সেটা হলো, আমরা এর আগে বলেছিলাম যে প্রকল্প দুই ধরনের হয়ে থাকে। একটা হলো একক প্রকল্প আর একটা হলো বহুমুখী প্রকল্প, অর্থাৎ একটি প্রতিষ্ঠান একই ধরনের প্রকল্প বা একই ধরনের পণ্য না রেখে বিভিন্ন ধরনের ব্যবসা করে বা বিভিন্ন ধরনের পণ্য রাখে। আর আরেকটি প্রতিষ্ঠান যারা একই ধরনের পণ্য রাখে, তাহলে একই ধরনের পণ্য রাখলে যে ঝুঁকি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের পণ্য রাখলে ঝুঁকি সেম থাকে না, এটা ভ্যারিয়েশন থাকে, ভিন্ন ভিন্ন থাকে। আর আমরা সাধারণত জানি ঝুঁকিকে অ্যাভয়েড করার জন্য, ঝুঁকিকে হ্রাস করার জন্য বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা হয়ে থাকে। সো আজকে আমরা একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ পোর্টফোলিও করার ক্ষেত্রে যে ঝুঁকিটা আসে এবং সেই ধরনের ম্যাথগুলো কিভাবে করতে সেই সম্পর্কে ধারণা দেবো ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ফার্স্টে দেখি আমাদের দুই ধরনের সূত্র আছে এই অধ্যায়ের মানে এই অঙ্কগুলো করার জন্য। একটা হলো পোর্টফোলিও প্রত্যাশিত আয়, পোর্টফোলিও প্রত্যাশিত আয় এটা দ্বারা প্রকাশ করা হয় থাকে। এটাকে আসলে আমরা জানি সাধারণত প্রত্যাশিত আয়কে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমরা পোর্টফোলিও থাকে তাহলে এখানে পি ইউজ করতে পারি, অর্থাৎ পোর্টফোলিও জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে পি এর মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এখানে যে পোর্টফোলিও প্রত্যাশিত আয়কে তাহলে কিসের মাধ্যমে, পি এর মাধ্যমে দেখানো হয়। আর এখানে সূত্রটি হয় সাধারণত এইভাবে যে ডাব্লিউ এক্স ই আর এক্স প্লাস ডাব্লিউ ওয়াই ই আর ওয়াই এভাবে ডট ডট, অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে যদি প্রকল্প দুটি থাকে দুটি প্রকল্পের মান হবে, তিনটি থাকলে তিনটি, অর্থাৎ কখনোই একটি প্রকল্পের মাধ্যমে এই অঙ্কগুলো করা যায় না, একাধিক প্রকল্পের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে এই মানগুলোকে। যার কারণে আমি এইভাবে আজকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখো আমরা যে উপাদানগুলো নিয়ে আলোচনা করবো সেখানে ফার্স্টই হলো আমাদের জানতে হবে ডাব্লিউটা কি। ডাব্লিউ বলতে বোঝাচ্ছে ওয়েট, ডাব্লিউ ই আই জি এস টি, ওয়েট, অথবা এটাকে বলা হয় বিনিয়োগের অনুপাত। অর্থাৎ এটাকে ওয়েট অথবা বিনিয়োগের অংশ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন জাস্ট সাপোজ আমি যদি কয়েকটি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। পৃথিবীর প্রত্যেকটা ইনভেস্টমেন্টকে 100% ধরতে হয়, প্রত্যেকটা ইনভেস্টমেন্টকে। এখন আমি যদি দুইটি প্রকল্পে বিনিয়োগ করি আমার মোট ইনভেস্টমেন্টের অর্থকে, তাহলে সিম্পল, আমার টাকা যদি সাপোজ আমার হাতে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আমি দুইটি প্রকল্পে বিনিয়োগ করব। এক জায়গায় 6,000 টাকা বিনিয়োগ করবো, 6,000 টাকা, তাহলে অপর জায়গায় থাকবে আমার 4,000। এই 6,000 টাকা যেখানে বিনিয়োগ করছে এখানে পার্সেন্টেজে দেখা যাচ্ছে আমি 60% বিনিয়োগ করেছি, আর এখানে 4,000 হলে 40% বিনিয়োগ করছে, তাহলে 100 হতে গেলে 60% প্লাস 40% দুইটা যোগ করলে হবে 100%। এইভাবেই প্রত্যেকটা ইনভেস্টমেন্টের অ্যামাউন্টকে 100% দ্বারা বা 100%-এ প্রেজেন্ট করা হয়ে থাকে। এই 100% অর্থটাকে বিভিন্ন সেক্টরে যে অনুপাতে বা যে পার্সেন্টেজ আকারে বিনিয়োগ করা হয় সেটাকে ওয়েট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখো
ওয়েট দেওয়া আছে এখানে 60%, এখানে 40%, তাহলে 60 আর 40 দুইটা যোগ করলে কত হবে? 100%। তাহলে এখানে ওয়েট বলতে বিনিয়োগের অনুপাত, অর্থাৎ এক্স প্রকল্প, অর্থাৎ এটা হলো এক্স কোম্পানি, এটা ওয়াই কোম্পানি, তাহলে প্রথমটাতে বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থাৎ এক্স প্রকল্পে বিনিয়োগ করছে একটা অনুপাতে এবং ওয়াই প্রকল্পে কি আরেকটা অনুপাতে বিনিয়োগ করা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে প্রথম প্রকল্পকে এক্স ধরি, তাহলে দ্বিতীয় প্রকল্পকে আমরা ওয়াই ধরতে পারি। তাহলে প্রথম প্রকল্পে যে 60% বিনিয়োগ করে, তাহলে দ্বিতীয় প্রকল্পে আমরা 40% বিনিয়োগ করেছি। আর আমরা এনাদের উপাদানগুলোকে নিয়ে পরে আলোচনা করি। সো এখানে বলছে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও থাকা বলতেই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যে কোনো জায়গায় পোর্টফোলিও বললেই ডাব্লিউ এর মান থাকবে, অবশ্যই ডাব্লিউ এর মান থাকতে হবে। আর ডাব্লিউ স্যার আসলে সাধারণত পোর্টফোলিওকে রিপ্রেজেন্ট করা যায় না। আর পোর্টফোলিও ডাব্লিউ বলতে বলছে বিনিয়োগের অনুপাত, অর্থাৎ আমার মোট টাকাকে আমি যে অনুপাতে বিনিয়োগ করবো, কোথাও 40%, কোথাও 60%, আবার কোথাও 30%, কোথাও 40%, 30 আর 40, 70%, দেন 30%, জাস্ট এইভাবে বিনিয়োগ করতে পারি। এইভাবে একাধিক প্রকল্প থাকলে যে অনুপাতে আমরা বিনিয়োগ করি সেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন ডাব্লিউটা কয়েকভাবে হয়ে থাকে, অনেক সময় অর্থের দ্বারা দেখানো হয়ে থাকে, অনেক সময় পার্সেন্টেজ দ্বারা দেখানো হয়ে থাকে। যদি কখনো অর্থের দ্বারা দেখানো হয় তখন আসলে আমরা কিভাবে বের করব সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন আমি অঙ্কগুলো করব। যেমন যদি এখানে বলা হতো যে মোট 10,000 টাকা, এটা হলো মোট অর্থ, কিন্তু আমরা এ সেক্টর অর্থাৎ এক্স এ বিনিয়োগ করেছিলাম 6,000 টাকা, আমরা ওয়াই এ বিনিয়োগ করেছি 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই জায়গা থেকে অর্থাৎ মোট অর্থ দুইটা প্রকল্পে বিনিয়োগ করছি, এই জায়গা থেকে আমরা ওয়েটটা কিভাবে বের করতে পারি জাস্ট একটু দেখাচ্ছি। তখন যদি আমি ডাব্লিউ এক্স বের করি, ডাব্লিউ এক্স এর ক্ষেত্রে সাধারণত এক্স প্রকল্পে যত বিনিয়োগ করছি সেই সংখ্যাটা উপরে লিখবো, দেন মোট কত টাকা আমার ছিল 10,000 টাকা ইন্টু 100 দ্বারা গুণ করব, তাহলে দেখা যাচ্ছে ইজিলি আমরা 60% পেয়ে যাব। এখানে যদি 60% পাই, আমরা জানি দুইটি প্রকল্প থাকলে তাহলে বাকি প্রকল্পে আছে কত পার্সেন্ট? 40%, ইজিলি আমরা বের করতে পারি। অথবা আমরা ডাব্লিউ ওয়াই সমান ওয়াই প্রকল্পে যা বিনিয়োগ করেছি, এখানে 4,000 বিনিয়োগ করেছি, মোট অর্থ হলো 10,000 ইন্টু কত হবে 100, তাহলে দেখা যাচ্ছে কি অপর প্রকল্পে 40%। এইভাবে যদি কখনো এইভাবে পার্সেন্টেজ আকারে না দেওয়া থাকে, তাহলে অর্থটা যদি অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে পার্সেন্টেজ বের করে নিতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা স্টার্ট করি। আমাদের যে বেসিক থিংটা ছিল সেটা হলো প্রত্যাশিত পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার। এটি আসলে নর্মাল অঙ্কের চেয়ে আরো অনেক সহজ, কিন্তু আমরা জাস্ট একটু ডিপে যেতে হবে, একটু ম্যাথমেটিক্সের একটু ডিপে বা একটু ভিতরে না গেলে বুঝতে পারি না। তো এখানে বলছে যে প্রত্যাশিত আয়ের হার অফ পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার। পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে সূত্রটি হবে ডাব্লিউ ইন্টু ইআর। ইআর বলতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলতে বলছে প্রত্যাশিত আয়। এখন আমরা সাধারণত প্রত্যেকটি আলাদা আলাদা প্রকল্পের প্রত্যাশিত আয় বা গড় মুনাফার হার বের করে থাকি, আমরা এর আগে করেছি। এখানে যেহেতু প্রতিষ্ঠানের শুরুতে দিয়ে রাখছে এক্সপেক্টেড বা ইআর, ইআর এখানে এক্স দেওয়া, তাহলে এক্স বলতে এক্স প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার, আর এখানে ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার। তাহলে ইআর এক্স বলতে এক্স একটা প্রকল্প যার প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে সিগমা। সিগমা বলতে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি, অথবা এটার আরেকটি নাম হলো পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান সিগমার সাথে যদি এক্স থাকে এক্স প্রকল্পের, আর ওয়াই থাকলে এটা ওয়াই প্রকল্পের, তাহলে আমাদের সিগমা অবশ্যই এখানে দরকার পড়তে পারে। আর এখানে ওয়েট দেওয়া আছে, তাহলে এটা বলতে আছে ডাব্লিউ এক্স, আর দ্বিতীয়টা যেহেতু দেওয়া আছে এটাকে ডাব্লিউ ওয়াই দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। পরবর্তীতে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে সহবেধাঙ্ক। সহবেধাঙ্ক এখানে সিওবি বা কোভেরিয়ান্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু একটি মান দেওয়া আছে, তাহলে কোভেরিয়ান্স বলতে সহসম্বন্ধ। সহসম্বন্ধ কখনোই একটা প্রতিষ্ঠানের একা হতে পারে না, সহসম্বন্ধ অবশ্যই দুইজন বা তিনজন অথবা কয়েকজনের সাথে সমন্বয় করে হতে পারে। পৃথিবীতে কখনোই শুনিনি আমরা কখনোই
সম্পর্ক সম্পর্ক কখনোই একা হতে পারে, সম্পর্ক অ্যাটলিস্ট দুজন লাগবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে সহসম্বন্ধ কয়টি প্রতিষ্ঠানের আছে, দুটি প্রতিষ্ঠানের, যার কারণে আমরা সিওবি এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ দুটি প্রতিষ্ঠানের সহসম্বন্ধ হলো 0.42। সো প্রিয় শিক্ষার্থী, এই উপাদানগুলো দেওয়া আছে। আমরা এক্সপেক্টেড রেট অফ পোর্টফোলিও অর্থাৎ প্রত্যাশিত বা পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হারকে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর এখানে বলছে যে ডাব্লিউ বলতে ওয়েট বা বিনিয়োগের অংশ, আর এক্সপেক্টেড রিটার্ন বা এটাকে বলা হয় প্রত্যাশিত আয়ের হার। তো সো আমি লিখে রাখতে পারি এক্সপেক্টেড রিটার্ন বলতে বোঝাচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এটা হলো 1 নম্বর সূত্র মাত্র। আমাদের 2 নম্বর আরেকটা সূত্র আছে, সহজ একটি বড়। এখানে 2 নম্বর সূত্রের ক্ষেত্রে কন্ডিশন দুটি হয়, একটি হলো এই সহসম্বন্ধ থাকলে এক ধরনের সূত্র বসে থাকে, আর সহসম্বন্ধ না থাকলে আরেক ধরনের। যদি সহসম্বন্ধ থাকে তাহলে সূত্রটি যেমন হবে সাধারণত আমরা জানি, সেটা হলো পোর্টফোলিও এটাকে বলা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, এটাকে অনেকভাবে প্রকাশ করা হয়ে থাকে। পরিমিত ব্যবধান এটাকে সাধারণত সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে সিগমাটা লিখি, সিগমা বলতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। আর যদি আমরা পি লিখি, পি বলতে বোঝাচ্ছে পোর্টফোলিও, তাহলে বোঝাচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা পি দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, এটা আমি জাস্ট একটা সহজ কৌশলে এটাকে মুখস্থ করার চেষ্টা করি। এখানে সাধারণত আমরা বলছিলাম যে পোর্টফোলিও বলতে ডাব্লিউ থাকতে হবে, অর্থাৎ ডাব্লিউ ছাড়া পোর্টফোলিও হয় না। তাহলে প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে এখানেও ডাব্লিউ হবে। ডাব্লিউর ক্ষেত্রে আমরা কয়টি প্রকল্প শুনছি, একটা এক্স। আর আরেকটা সাধারণ কথা মনোযোগ দিয়ে শুনবা, সেটা হলো যদি এখানে সিগমা থাকে অবশ্যই সিগমা আসবে, এখানে আর আছে বলে এখানে আর আসছে, তাহলে ডাব্লিউ তো অবশ্যই থাকবে। এর ডাব্লিউ এর সাথে যদি সিগমার কথা বলে তাহলে সিগমা উপাদানগুলো আসে, আর যদি আর থাকে আর আসবে। যেহেতু এখানে সিগমা সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে এখানে ডাব্লিউ এক্স ইন্টু আমরা ইচ্ছা করে সিগমা এক্স হোল স্কোয়ার এইভাবে অ্যাপ্লাই করতে পারি। অনুরূপভাবে ডাব্লিউ ওয়াই ইন্টু সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 2wx সিগমা এক্স ডাব্লিউ ওয়াই সিগমা ওয়াই। আমাদের আরেকটা উপাদান আছে কোভ্যারিয়ান্স এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম যে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পোর্টফোলিও পরিমিতি ব্যবধানের ক্ষেত্রে দুই ধরনের রুলস অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ এখানে যদি কোভ্যারিয়ান্স না থাকে, অর্থাৎ এইটুকুর মান যখন 0 হবে তখন এই টোটাল মানটা 0 আসবে। তখন আমরা যদি অ্যাপ্লাই করি সূত্রটি, অর্থাৎ যদি লিখে রাখতে পারি যদি সিওভি এর মান না দেওয়া থাকে, তাহলে আমরা সিগমা পোর্টফোলিও সূত্র একটি সূত্র বসাতে পারি। সেটা হলো আমরা যদি এটুকু 0 থাকে, 0 দ্বারা সংখ্যাকে গুণ করলে সম্পূর্ণ 0 হয়ে যাবে, তখন থাকবে শুধুমাত্র এই উপাদানগুলো। তখন আমরা লিখতে পারি এইভাবে যে wx সিগমা x হোল স্কয়ার প্লাস wy সিগমা y হোল স্কয়ার। জাস্ট আমরা এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও এই মানটুকে রিপ্রেজেন্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই সূত্রগুলো অনুযায়ী এই একটি উদাহরণ উল্লেখ করে দিয়েছি। এই উদাহরণ থেকে আমরা এই অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আমি এগুলো তোমাদেরকে সঠিক সময় এবং কিভাবে এটা করতে হবে বা কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে শুরু করি। আমাদের দেখি এখানে উদ্দীপকে কি বলেছিল। উদ্দীপকে 1 নম্বর বলেছিল যে ফার্স্টে দেওয়া আছে প্রতিষ্ঠান। এখানে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠানের নাম হলো এক্স প্রতিষ্ঠান, আর দ্বিতীয়টা হলো ওয়াই প্রতিষ্ঠান। এখানে ওয়েট দেওয়া আছে, যেহেতু ওয়েট দুইটি প্রতিষ্ঠানের, সো এটাকে এক্স ধরবো আমরা, এটাকে ওয়াই ধরবো। সো এক্স প্রতিষ্ঠানে কি কি দেওয়া আছে, 1 নম্বর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্স 12% এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওয়াই 18%। দেন অ্যানাদার
standard deviation of x 9.32% and another standard deviation of y 11.73%. So dear student, another আমাদের আরেকটা দেওয়া আছে কোভেরিয়েন্স। যেহেতু এখানে কোভেরিয়েন্স দেওয়া আছে, আমরা এর আগে বলেছিলাম কোভেরিয়েন্স না থাকলে রুলস এটি, কোভেরিয়েন্স থাকলে রুলস এটি। যেহেতু কোভেরিয়েন্স দেওয়া আছে, সো আমাদের এই রুলসটি অ্যাপ্লাই হবে না। আজকে আমরা এই রুলসের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি কি কি দেওয়া আছে। বলছে এখানে পোর্টফোলিও আয় বা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলতেছে। যেহেতু পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলতেছে, আমাদের লিখছি আমরা এখানে প্রথমে পোর্টফোলিও প্রত্যাশিত আয় বা প্রত্যাশিত আয় বা আয়ের হার, এখানে সেম কথাই বোঝাচ্ছে। সো আমরা এর উপাদানগুলোকে মুছে দিচ্ছি। আমরা ফার্স্টের উপাদানটিকে করার চেষ্টা করি। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা, আমরা এখানে দেখি কি কি মান দেওয়া আছে। দেখো এখানে ফার্স্টে বলছে ডব্লিউএক্স। ডব্লিউএক্স বলতে বলছে ওয়েট। ওয়েট কোন কোম্পানির? এক্স কোম্পানির। এখানে ওয়েট দেওয়া আছে যাকে রিপ্রেজেন্ট করা হয় ডব্লিউ দ্বারা। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডব্লিউএক্স, এটা হবে ডব্লিউআই, কারণ যেহেতু প্রকল্প দুটি, তাদের পার্সেন্টেজ দুটি দেওয়া আছে। এবং আরেকটি কথা বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্স এন্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর। সো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটাকে আমরা এক্স ধরতে পারি। সো আমরা যদি এখানে রিপ্রেজেন্ট করি ই আর এক্স, এখানে হবে ই আর ওয়াই। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডাটাগুলোকে আমাদের উদাহরণ থেকে এখানে হেল্প নিয়ে বসালে আমরা সহজে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পোর্টফোলিও পেতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ডব্লিউএক্স, ডব্লিউএক্স বলতে এখানে বোঝাচ্ছে 0.60 ইন্টু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্স। এক্স এখানে আছে 12%। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে পার্সেন্টেজ না উঠিয়ে একসাথে গুণ করি, তাহলে লাস্টে আর আমাদের 100 দ্বারা গুণ করতে হবে না। এই জন্য আমরা এই সুবিধার জন্য আমি জাস্ট 100 দ্বারা গুণ করলাম না। ডাব্লিউ ওয়ার মান দেওয়া আছে 0.40 ইন্টু ই আর ওয়াই। ই আর ওয়াই এখানে দেওয়া আছে 18%। সো আমরা 18 সরাসরি বসাচ্ছি। তাহলে যে টোটাল মানটুকু পাবো আমরা সেটাকে আসলে পার্সেন্টেজ সরাসরি লিখে দেব। তাহলে আমরা লিখতে পারি 0.60 ইন্টু 12 প্লাস 0.40 ইন্টু 18। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পোর্টফোলিও 14.4% ইজিলি পেতে পারি। এইভাবে আসলে প্রত্যাশিত বা পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো পোর্টফোলিও পরিমিতি ব্যবধান বা পরিমিত ব্যবধান, যাকে বলা হয়ে থাকে ইংলিশে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুই ধরনের রুলস অ্যাপ্লাই করতে হয়। একটি হলো যদি সিওভি অর্থাৎ কোভেরিয়েন্স দেওয়া থাকে, রুলস একটা হবে। আর যদি কোভেরিয়েন্স না থাকে, সূত্রটি হবে ভিন্ন। যেহেতু আজকে কোভেরিয়েন্স দেওয়া আছে, দেওয়া থাকলে আমরা ফার্স্টের যে রুলসটি আমরা লিখেছিলাম সেই রুলসটি আমরা অ্যাপ্লাই করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পোর্টফোলিও এখানে পোর্টফোলিও পরিমিতি বা পোর্টফোলিও পরিমিতি ব্যবধান নির্ণয় করব। আমরা 2 নম্বর সূত্রতে যাই, আমরা লিখতে পারি, আমরা জানি পোর্টফোলিও পরিমিত ব্যবধান, যাকে আমরা সাধারণত পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে আমরা সিগমা পি লিখতে পারি। পি বলতে এখানে পোর্টফোলিও বোঝাচ্ছে, আর আমরা জানি পোর্টফোলিও বলতে ডাব্লিউ থাকতে হবে। সো সূত্রটা আমরা লিখতেছি, দেখো প্রিয় শিক্ষার্থী, ডাব্লিউ এক্স ইন্টু সিগমা এক্স হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে সাধারণত তোমাদের মেইন বইয়ে আলাদা আলাদা করে স্কয়ার দেওয়া আছে। যেহেতু দুটি উপাদানের সাথে গুণ অবস্থা বা ভাগ অবস্থা থাকলে একটি স্কয়ার করলেই চলে, সেহেতু আমরা এটাকে স্কোয়ারিং করলাম। প্লাস এখানে আমাদের হবে ডাব্লিউ ওয়াই সিগমা ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এক্স সিগমা এক্স ডাব্লিউ ওয়াই সিগমা ওয়াই কোভেরিয়েন্স এক্স ওয়াই। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে এই মানগুলোকে আমাদের প্রয়োজনীয় ডাটা থেকে অর্থাৎ এখান থেকে বের করে নিয়ে আসি, তাহলে আমরা সহজেই এটা অ্যান্সারটা পাবো। সো আমি এখন এই মানগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো তোমরা এখানে যদি আমরা ব্রেকেট দিয়ে বসাই, দেখো ডাব্লিউ এক্স এর মান দেওয়া আছে 0.60।
0.60 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স অর্থাৎ সিক বাই এক্স একটা 9.32 আমরা জাস্ট পার্সেন্টেজ না উঠিয়ে করব প্লাস ডাব্লিউ ওয়াই এর মান দেওয়া ছিল 0.40 ইন্টু সিগমা ওয়াই এর মান ছিল 11.73 হোল স্কয়ার প্লাস আমাদের দেওয়া ছিল 2 ইন্টু ডাব্লিউ এক্স এর মান ছিল 0.60 এখানে ছিল আমাদের 9.32 প্লাস ইন্টু 0.40 ইন্টু 11.76 ইন্টু কোভ্যারিয়েন্স ছিল 0.42 সো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই রুলসটি অ্যাপ্লাই করি ক্যালকুলেটরের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা সহজে আমাদের টোটাল মানটুকু পেয়ে যাব আমাদের টোটাল মান আসবে এখানে আমাদের টোটাল রেজাল্টস হতে পারে দেখো প্রিয় শিক্ষার্থী আমি দেখাচ্ছি প্লিজ 0.60 ইন্টু 9.32 হোল স্কয়ার প্লাস 0.40 ইন্টু 11.73 plus 2 into 0.60 into 0.40 into এখানে হবে 9.32 into 11.76 into 0.42 সো প্রিয় শিক্ষার্থী আমরা এটুকু টোটালটুকু রুট ওভার করলে আমরা পেতে পারি 75.3813 জাস্ট আমরা এই মানটুকুকে যদি রুট ওভার করতে আমাদের রুট ওভার করলে আমাদের টোটাল আসে 8.68%। প্রিয় শিক্ষার্থী আমরা যদি যখন পোর্টফোলিও অঙ্কগুলো করতে যাব আমাদের জাস্ট এই দুইটি সূত্রের মাধ্যমে আমাদের পোর্টফোলিও অঙ্কগুলো করা যাবে আর পোর্টফোলিও ছাড়া আমাদের বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা কোনো প্রশ্ন সাধারণত পরীক্ষা আসে না আমরা নেক্সট ক্লাসে একই সাথে একাধিক প্রকল্পের মান আলাদা আলাদা করে দিয়ে তার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেন কিভাবে পোর্টফোলিও বের করতে হয় আমরা সেই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। সো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের ক্লাসগুলোকে রেগুলার দেখতেছো এবং অনুসরণ করতেছো এনি প্রবলেম থাকলে অবশ্যই ইনবক্সে জানাবে। আজকে আমি এই বলে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।